পৃথিবীতে যে মোট আবাদি জমি রয়েছে এর মধ্যে 1 ভাগ জমি রয়েছে চাষাবাদের জমি বাংলাদেশে। অথচ এই সামান্য পরিমাণ আবাদের জমি থেকে সারা পৃথিবীর মোট জনসংখ্যা 2.4 মানুষের মুখের আহার আমাদের যোগান দিতে হয়। তাছাড়াও বাংলাদেশের দুর্যোগ, খনিজ ভাঙন এবং বিভিন্ন কারণে কারখানা নির্মাণ, রাস্তাঘাট নির্মাণের কারণে আমাদের জমি প্রতি বছর 1% হারে কমে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। এছাড়াও আপনারা জানেন সারা পৃথিবীতে যে বিশ্বের উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এর ফলে কৃষি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই অবস্থা থেকে কৃষককে রক্ষা, বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য জলবায়ু পরিবর্তনের জলবায়ু সহিষ্ণু, উষ্ণায়ন সহিষ্ণু, লবণাক্ততা সহিষ্ণু যে কৃষি উৎপাদন ব্যবস্থা সেটার দিকে নজর দেওয়া দরকার। আজকে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, বিভিন্ন কৃষি বিজ্ঞানীরা, কৃষি বিশেষজ্ঞরা তারা বলেছে যে আজকে যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার মধ্যে প্রচন্ড গরম, যে বিশ্বের উষ্ণায়ন, সেই কারণে পুরো ধানের মৌসুম চলছে, সেখানে কৃষিকাজে যে ক্ষেত মজুর সেটা পাওয়া যাচ্ছে না, তারা যেতে যাচ্ছে না। এই অবস্থায় কৃষির যে যান্ত্রিকীকরণ, সেই যান্ত্রিকীকরণ খুবই প্রয়োজন, কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের সেদিকে কোনো প্রক্ষেপ নেই। যান্ত্রিকীকরণ হচ্ছে পাওয়ার পাম্প, ইত্যাদির মালিক ওই গ্রামের কৃষকরা, গরিব কৃষকরা এর থেকে কোনো লাভবান হয় না। সংগ্রামী বন্ধুগণ, সে কারণে আমরা বলছি বাংলাদেশে যে ডিএডিসি ছিল সেই ডিএডিসির মাধ্যমে তাকে পূর্ণাঙ্গভাবে সচল করে বীজ, সার, কীটনাশক, সেচ যন্ত্র সহ সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে যথা সময়ে পর্যাপ্ত পরিমাণে কৃষকের কাছে সরবরাহ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আর এর জন্য দরকার অর্থের, টাকা ছাড়া কোনো কিছু হয় না। সে কারণে আমরা বলতে চাই, আমরা বলেছি এখনো পর্যন্ত বাংলাদেশের 17 কোটি মানুষের 85% মানুষ কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। গ্রামের সাথে সাথে সে কারণে গ্রামীণ সমাজের মানুষ, কৃষক, ক্ষেতমজুর, কৃষক তাদেরকে রক্ষা করতে হলে কৃষিকে বাঁচানোর কোনো বিকল্প নেই। আপনারা জানেন আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির চাকাকে সচল রেখেছে একটা হলো যে প্রবাসী যে শ্রমিকরা আছে, কৃষক, তাদের সন্তানেরা সাগরে ডুবে বনের জঙ্গলে বনকবরে সেই প্রবাসী আয় রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স তাদের পাঠানো যে আয় তাতে বাংলাদেশের অর্থনীতি। আরেকটা খাত হলো বাংলাদেশের পোশাক শিল্প, সেখানে লক্ষ লক্ষ 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক তারা হাড় ভাঙা পরিশ্রম করে রপ্তানি করে যে আয় হয় সেইটা বাংলাদেশের অর্থনীতির টাকাকে সচল রাখার একটা অন্যতম উপায়। আরেকটি খাত হলো বাংলাদেশের কৃষিকাজ। বাংলাদেশের কৃষকরা ওই পা ফাটা দাদুওয়ালা কৃষকরা, ক্ষেত মজুররা মাথার গাম পায়ে ফেলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর ভাঙা পরিশ্রম করে যে কৃষি ফসল উৎপাদন করে, সেই উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের 17 কোটি মানুষের মুখের আহার তারা যোগায়। এই 3টি খাত অর্থনীতিকে সচল রেখেছে, অথচ এই 3টি খাতই চরম অবহেলার শিকার। আমরা বলতে চাই বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ সবচেয়ে ভরসা করে কৃষির উপর, কিন্তু এই কৃষি সবচেয়ে অবহেলার শিকার। আপনারা শুনেছেন যে স্বাধীনতার পর থেকেই কৃষি খাতে যে বরাদ্দ সেটা দিন দিন কমছে। গত 2012-13 অর্থ বছরে কৃষি খাতে জাতীয় বাজেটের 11.20% সেখানে বরাদ্দ ছিল, আর বর্তমান যে চলতি অর্থ বছর 2023-24 অর্থ বছরে সেই বরাদ্দ নেমে সেখানে 5% নেমে এসেছে। এইভাবে প্রতিদিন প্রতি বছর
কৃষিতে বরাদ্দ কমিয়ে কৃষিকে অবহেলা করে কৃষি কৃষক এবং বাংলাদেশকে ধ্বংস করার এক চক্রান্ত করছে। সে কারণে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ কৃষি বাঁচাতে, কৃষক বাঁচাতে, খেত মজুর বাঁচাতে তথা বাংলাদেশকে বাঁচাতে কৃষিতে জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের শতকরা 40% বরাদ্দের আমরা দাবি জানিয়েছি। এখন পুরো মৌসুম চলছে, পুরো ধান কাটা চলছে, কাটা মারা চলছে। এই সময়ে সরকার পুরো ধানের দাম নির্ধারণ করেছে মন প্রতি 1280 টাকা, কিন্তু সারা বাংলাদেশের কোথাও কৃষক, উৎপাদক কৃষক 1280 টাকা মন দরে ধান বিক্রি করতে পারছে না। 750 থেকে 900 টাকার মধ্যে ধান বিক্রি করতে হচ্ছে, ধান বেঁধে, এলাকা বেঁধে। আমরা সে কারণে বলেছি যে বাংলাদেশে এই বছরে 2,20,00,000 মেট্রিক টন পুরো ধান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। সেখানে দেখা যাচ্ছে কৃষি বিভাগ বলছে এবছরও ধানের বাম্পার ফলন হয়েছে, অর্থাৎ 2,20,00,000 মেট্রিক টন ধান তার চেয়ে বেশি উৎপাদন হবে। কিন্তু আমরা বলতে চাই সেই উৎপাদক কৃষক ফসলের দাম না পেয়ে সর্বশান্ত হচ্ছে। গবেষণায় বলছে গত এক যুগে কৃষি উৎপাদন অর্থাৎ ধান উৎপাদনের প্রবৃদ্ধি ক্রমাগত কমছে, কারণ কৃষক ধান চাষে উৎসাহ হারিয়ে ফেলছে। তারা লোকসানের কারণে ধান চাষে আর উৎসাহিত হচ্ছে না। আমরা সে কারণে বলেছি যে উৎপাদনের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 2 কোটি মেট্রিক টন ধান উৎপাদন হবে, 50 লক্ষ মেট্রিক টন ধান সরকারি উদ্যোগে সরকার নির্ধারিত দামে, লাভজনক দামে উৎপাদক কৃষকদের কাছ থেকে হাতে হাতে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে সেই ফসল কিনতে হবে। অন্যান্য ফসল, গম, আলু সহ অন্যান্য ফসলও শতকরা 25% সেখানে কৃষকের কাছ থেকে লাভজনক দামে কিনতে হবে। গ্রাম শহরের শ্রমজীবী মানুষ আজকে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ তার পুষ্টিকর খাবার সেগুলো কমিয়ে দিয়েছে। মাছ, মাংস, ডিম, দুধ তারা খেতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, এই পরিস্থিতিতে গ্রাম শহরের শ্রমজীবী মানুষ তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বলেছি বাংলাদেশের শ্রমজীবী মানুষকে বাঁচাতে আর্মি রেটে সেখানে রেশনিং ব্যবস্থা গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য চালু করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, শুনেছেন 222 টাকা 23 টাকা দিয়ে 40 কেজি চাল, 35 কেজি আটা, তেল, চিনি সহ শুকনো খাবার, 1 মাসের খাবার যদি পুলিশ বাহিনী পায়, আনসার বাহিনী পায়, বিজিবি পায়, আর্মি পায়, তাহলে বাংলাদেশের যারা উৎপাদক, যারা বাংলাদেশকে টিকিয়ে রেখেছে সেই উৎপাদক শ্রেণী, কৃষক শ্রেণী তারা কেন এই রেটে রেশন পাবে না? স্বাধীনতার পরেও বাংলাদেশে রেশনিং ব্যবস্থা চালু করা ছিল, কিন্তু আজকে কেন কি পরিস্থিতিতে এই রেশনিং ব্যবস্থা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে? এমনিতে দ্রব্যমূল্য সহ চাল, ডাল, তেল, নুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে সেখানে তুলে দেওয়া হয়েছে। তারা মুনাফার স্বার্থে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে রেশনিং ব্যবস্থার কোনো বিকল্প নাই। সে কারণে আমরা গ্রাম শহরের শ্রমজীবী মানুষ, গরিব বাজারি কৃষক, মধ্যবিত্ত জনগণ তাদের জন্য আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুর জন্য আমরা দাবি জানাচ্ছি।